ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর মাসের আয়োজন দ্য ব্রিফিংয়ে ব্যাড বিহেভিয়ার কিং বা বাজে আচরণের রাজার তকমা পেয়েছেন সাকিব আল হাসান। মূলত প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে যুদ্ধংদেহী আচরণের জন্য আলোচনার শিরোনাম হয়েছিলেন সাকিব। তবে এই কথা অস্বীকার করার উপায় নেই, সিস্টেমের বিরুদ্ধে এমন প্রতিবাদ শুধু সাকিবই করেছেন, তাই তো সাকিব সবার থেকে আলাদা। আর কতকাল থাকবি মাটির ঠেলা মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল। তিনি প্রতিবাদ করেন, প্রতিবাদ জানান। তার প্রতিবাদের ক্যানভাস কাগজের পাতায় নয়, খেলার মাঠে। প্রতিবাদের ভাষা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, জগতের সব প্রতিবাদের ভাষা নিয়েই তা থাকে। শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে কলম তুলে কারাগার বরণ করেছিলেন বিদ্রোহী কবি। আর অনিয়মকে লাথি মেরে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ব্যঙ্গ করে তাকে স্বীকৃতি দিয়েছে ব্যাড বিহেভিয়ার কিং, অর্থাৎ বাজে আচরণের রাজা হিসেবে। নিজেদের মাসের আয়োজন দ্য ব্রিফিংয়ে ক্রিকেটারদের মাঝে বাজে আচরণের চ্যাম্পিয়নশিপে বিজয়ী হিসেবে তারা তকমা দিয়েছে সাকিবকে। একই সাথে শ্রীলঙ্কার 3 ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশন ডিকভেলা এবং গুনাথিলাকাকে আখ্যা দেওয়া হয়েছে বাজে আচরণ করা ভাই হিসেবে। এই তো গেল কদিন আগে জাতীয় দলের সিরিজের মাঝে জৈব সুরক্ষা বলয় ভেঙেছিলেন এই 3 জন। মূলত প্রিমিয়ার লিগে আবাহনী মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচে 2 দফায় যুদ্ধংদেহী হওয়াতেই আলোচনায় আসেন সাকিব। প্রতিবাদের ভাষা নিয়ে প্রশ্ন উঠে বিশ্ব গণমাধ্যমে, যদিও কেউই অস্বীকার করতে পারবেন না যে যুগ যুগ ধরে সিস্টেমকে পাল্টে দেয়া কোনো প্রতিবাদের ভাষা কখনোই সুমধুর হয়নি, হয়েছে কঠোর। যে সিস্টেমকে সাকিব লাথি মেরেছেন সেই সিস্টেমের প্রতিবাদ সাকিবের আগে কজনই বা করেছেন, কজনই বা প্রশ্ন তুলেছেন। যদিও প্রতিবাদের ভাষা নিয়ে অনুতপ্ত সাকিব অল্প সময়ের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে। এমনকি মাঝেই নিজের অনুতপ্ততার কথা জানিয়েছিলেন সেই ম্যাচ সংশ্লিষ্ট আম্পায়ারদের কাছে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। মূল যে বিষয়টা তা হচ্ছে সিস্টেম। আমরা প্রত্যেকেই তো একটা সিস্টেমের মধ্যেই আবদ্ধ। সেই সিস্টেমে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে। আসলে ক্রিকেট যদি একটা পরিপূর্ণ সিস্টেম হয়, সেই সিস্টেমে ক্রিকেটাররা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। সেই জায়গায় মাঠে আম্পায়াররা থাকেন, গ্রাউন্ডসম্যানরা থাকেন, স্কোরার থাকেন, ম্যাচ রেফারি থাকেন, প্রত্যেকে এই সিস্টেমের মধ্যে থাকেন। ইভেন তার পরবর্তী সময় আমরা গণমাধ্যম কর্মী, আমরা যারা কাজ করি, আমরাও কিন্তু সেই স্টেক হোল্ডারের অংশ। সুতরাং এই যে সিস্টেমের প্রতিবাদ জানানো বা সিস্টেমের বিরুদ্ধে কোনো কিছু বলা, কিংবা এই সামগ্রিক সিস্টেমের যে অসঙ্গতি যেগুলো গণমাধ্যমে উঠে আসে বা যেগুলো নিয়ে আমরা কথা বলি, তার ঊর্ধ্বে কিন্তু আমরা কেউই আসলে না। এক্স্যাক্টলি। আর এই সকল ব্যাপার নিয়ে আমরা চলো কথা বলি আজকে অতিথির সাথে। আর আমার আজকের অতিথি মনিরুজ্জামান টিঙ্কু, আম্পায়ার। মনিরুজ্জামান টিঙ্কু ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন বলে আশা করছি। এবং টিঙ্কু ভাইকে আজকে আমন্ত্রণ জানানোর পেছনে যে উদ্দেশ্যটা তা হচ্ছে, গত 2 দিন আগে টিঙ্কু ভাইও খবরের শিরোনাম হয়েছেন। এই যে মাঠে খেলোয়াড়দের এমন অসৎ আচরণ, সেই অসৎ আচরণের অনেকটা প্রতিবাদ স্বরূপ তিনি আর আম্পায়ারিং করবেন না বা আম্পায়ারিং ছেড়ে দিচ্ছেন বলেই তিনি জানিয়েছেন। টিঙ্কু ভাইয়ের কাছে আমার যে প্রথম প্রশ্ন তা হচ্ছে, সাম্প্রতিক সময় আমরা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেই এই যে অসৎ আচরণগুলো দেখলাম, যে যে আম্পায়ারদের সঙ্গে করা হয়েছে তাদের মধ্যে আপনি ছিলেন না। আমার কিউরিওসিটির জায়গার প্রশ্নটা হচ্ছে, আপনার সঙ্গে তো অসৎ আচরণ হয়নি, কিন্তু তাহলে আপনি কেন হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমার কাছে যেটা লাগছে, এটা আমার আমি ক্লিয়ার ছিলাম একটা আম্পায়ারদের বাজে আপনার ভুল ডিসিশনের কারণে আমরা অনেক সময় ভিকটিম হয়েছি, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষাটা কিন্তু অন্যরকম ছিল তখন। আর ভাষাটা দিন দিন যেই দিকে যাচ্ছে, আপনারা দেখাইছেন হয়তো কিছুদিন আগে ভার্বালি ছিল, এটা ভার্বাল অ্যাবিউজমেন্ট ছিল টু দ্য আম্পায়ার্স। এখন এটা লাঠির দিকে চলে যাচ্ছে, এরপরে গায়ে হাত দেওয়াটা হয়তো বাকি থাকবে। তো আমি চাই না নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে, নিজেকে হয়তো আমার সাথে হয় না, বাট নেক্সট যে স্টেপটা হয়তো আমার সাথে হতে পারে। তো আত্মমর্যাদা বোধের জায়গা থেকে সরে দাঁড়ানো
সাকিবকে আমি দোষ দিব না। এটা সাকিব যদি পুরো সিস্টেমের বিরুদ্ধে এটা করে থাকে সেটা তার প্রতিভাবের একটা ভাষা হতে পারে। এটা তার ইচ্ছা। বাট আম্পায়ারকে অপমান করা, খেলাকে অপমান করা, এই খেলা থেকে তো তার অনেক অর্জন। এই খেলাটা যদি না থাকতো তার অর্জনটা কি থাকতো? সিস্টেমের বিরুদ্ধে যেতে পারে। সে তার প্রতিবাদটা জানাতে পারে। আমিও হয়তো তারই মতো একজন এখন বর্তমানে বলতে পারেন। কিন্তু তার সাথে হয়তো আমিও আছি ওই জায়গাটা থেকে। যদি ক্রিকেট পরিষ্কারকরণ বলেন তাহলে সেই জায়গাটা হয়তো আমি তার পাশে আছি। আ তার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়। ছিল, আছে এবং থাকবে। ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। টিঙ্কু ভাই, প্রথমত আপনি যে বিষয়টা বলেছেন যে মর্যাদা বোধের যে জায়গা, সে আত্মমর্যাদা বোধের জায়গাতে আসলে কোনো আপোষ নেই এবং আপনার এই সিদ্ধান্তকে আমি সেলুট জানাচ্ছি, কারণ মানুষের আত্মমর্যাদা বোধটাই আসলে সবচাইতে বড় বিষয়। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গাতে। আপনি আত্মমর্যাদা বোধের যে জায়গাটা বলেছেন সেটার সঙ্গে রিলেট করে একটা প্রশ্ন করি, তা হচ্ছে অনেক সময় গণমাধ্যমে এই কথাও আসে কিংবা অনেক আম্পায়াররা আমাদেরকে অফ দ্য রেকর্ড অনেক কিছু বলে, যে সিস্টেমের অসঙ্গতির কথা আমরা বলছি, যে আম্পায়াররা হয়তো বা কোনো অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হয়ে মাঠে সিদ্ধান্ত নেন, এমন কথাও শোনা যায়। তো একজন সচেতন নাগরিক হিসাবে টিঙ্কু ভাই, আপনার কাছে কি মনে হয় কিনা সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে প্রতিবাদটাও আম্পায়ারদের কাছ থেকে আসা উচিত, কিংবা এটা একটা সময়ের দাবি? জি, বলতে পারেন। আপনারা সেই কথাটা বলতে পারেন। ক্রিকেট ভালো জায়গায় যাক এটা সবাই চাওয়া। আমি ক্রিকেট থেকে আমিও অনেক কিছু পেয়েছি। আ আ পাচ্ছিও এবং আপনাদের যে আগ্রহ আমাকে নিয়ে এখন বর্তমান সময়ে তাতে আ বোঝা যায় যে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। হয়তো আমার অজানা ছিল অনেক কিছু। বাট এখন বুঝতে পারছি আমাকে আমাকে একটা ভ্যালু দেওয়া হচ্ছে। আ সেই জায়গা থেকে আমি বলব হ্যাঁ, এই সিস্টেমে পরিষ্কারকরণ বা শুদ্ধকরণ যদি বলেন এটা অবশ্যই জরুরি। ক্রিকেটের স্বার্থেই জরুরি। ক্রিকেট সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের জন্যই প্রয়োজন। শুধু শুধু প্লেয়ারদের জন্য না, শুধু আম্পায়ারদের জন্য না, শুধু গ্রাউন্ডস অথরিটির জন্য না, ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সকল সকলে সকলের জন্য এই শুদ্ধিকরণটা দরকার। টিঙ্কু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনি পরবর্তীতে আপনি যে সিদ্ধান্ত নেবেন আপনার নিজের ব্যাপারে, একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে আপনার জন্য সবসময় আমাদের শুভকামনা থাকবে। ভালো থাকবেন আপনি। আমরা কথা বলছিলাম মনিরুজ্জামান টিঙ্কুর সঙ্গে, যিনি সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের অসৎ আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি আম্পায়ারিং থেকে সরে গেছেন বলে তিনি জানিয়েছেন। তবে পাল্টা প্রশ্নটা আমাদেরও ছিল যে অসঙ্গতি নিয়ে আসলে তিনি বলেছিলেন যে খেলোয়াড়রা আম্পায়ারদের সম্মানহানি করছে, অন্যদিকে যে অদৃশ্য শক্তির কারণে প্রভাবিত হয়ে আম্পায়াররা মাঠে এরকম আচরণ করছেন বা আম্পায়াররা মাঠে একটু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন দিচ্ছেন, সেটাও তো অনেকাংশে আম্পায়ারদের কে ডমিনেট করাই হয়ে গেল। সুতরাং সেই জায়গাটা তো আমাদের প্রশ্নটা ছিল এবং তিনিও তেমনটা বলেছেন যে হ্যাঁ, সেই জায়গাটাতেও হয়তোবা আরেকটু সচেতন হওয়া প্রয়োজন আম্পায়ারদেরও। এনিওয়েজ, আমরা এবার হচ্ছে ক্রিকেটের পরবর্তী প্রসঙ্গে যাই। আমাদের ক্রিকেটের পরবর্তী প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর প্রসঙ্গ। হারারে পৌঁছে প্রথমবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ দলের সাথে সেখানে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে পৌঁছে প্রথম দফা করোনা টেস্টে নেগেটিভ আসে জাতীয় দলের ক্রিকেটারদের। যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়ে এসে নমুনা দিয়েছিলেন সাকিবও। তার নেগেটিভ আসায় অনুমতি পান অনুশীলন করার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 5:45 প্র্যাকটিস শুরু করা টাইগাররা সেখানে উপস্থিত ছিলেন নতুন বোলিং কোচ রাঙ্গানা হেরাত এবং ব্যাটিং কোচ অ্যাশফেল প্রিন্স। টেস্টের আগে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের। এরপর 7 জুলাই হারারেতে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। আজকে প্র্যাকটিসের আগে কিংবা পরে আমি জানি না, তবে আবু জায়েদ চৌধুরী রাহি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। কি কথা বলেছেন দেখে আসবো। অবশ্যই ভালো ক্রিকেট খেলা, কারণ আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ সামনে আবার শুরু হচ্ছে জানেন। সো আমাদের মনে হয় এই জায়গার থেকেই আমাদের মানে কনফিডেন্সটা নিয়ে যেতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। সো অবশ্যই জিম্বাবুয়ে টিম এত লাইটলি নিলে হবে না, কারণ যেহেতু ওদের দেশে খেলতে আসছি, অবশ্যই যে কোনো ইন্টারন্যাশনাল টিমই টাফ। সো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। অবশ্যই এটা ভালো, এটা টিমের জন্য খুবই ভালো, কারণ কম্পিটিশন না হলে টিমে পেস বোলিংয়ের রেজাল্ট আসবে না, এটাই স্বাভাবিক। সো আমার কাছে মনে হয় 4 জন পেস বোলারই আমরা খুব ভালো জায়গায় আছি এবং ভালো ফিটনেস বলেন এবং অ্যাকুরেসি বলেন সবাই ভালো জায়গায় আছে। সো আসলে একটা টেস্ট জিততে হলে অবশ্যই 3-4 জন পেস বোলারের খুব ভালো ক্রিকেট খেলতে হবে অবশ্যই, কারণ 5 জন সিনিয়র প্লেয়ারই টিমে আছে। অনেক সময় আমরা 2 জন
পাইতেছিলাম, 3 জন পাইতেছিলাম না, এরকম হয়েছিল। হয়তো বা অনেক টেস্টে আমরা রিয়াদ ভাই পাইতেছি না, সাকিব ভাই পাইতেছি না, 3 জন ছিল। সো আমার কাছে মনে হয় এবারে টেস্টটা পরিপূর্ণ এবং টিমটাও খুব ভালো, কারণ আমরা 5 জন সিনিয়র প্লেয়ারই পাচ্ছি। আমার দিক থেকে আমি বেস্ট ক্রিকেটটা দেওয়ার চেষ্টা করবো এবং মানে নিজের ভালো ক্রিকেটটা, যেমন যদি এই জায়গায় সুইং পাই, সুইং করানো, ব্যাটসম্যানদের ট্রাভেল নিয়ে আসা ব্যাটসম্যানদের জন্য। সো আমি আমার বেস্ট ট্রাই করবো এই জায়গায়। আবু জায়েদ চৌধুরী রাহি যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে কথা বলছিলেন এবং আমাদের সহকর্মী হাসিনুর রহমান ঠিক এই মুহূর্তে জিম্বাবুয়েতে রয়েছেন, হারারেতে রয়েছেন, তার সঙ্গে কথা বলেছিলেন আবু জায়েদ চৌধুরী রাহি। আমি একটু পিসিআর এর দৃষ্টি আকর্ষণ করে আমরা কি হাসিনুরের সঙ্গে যুক্ত হচ্ছি? আচ্ছা, হাসিনুর রহমান আমাদের সঙ্গে ঠিক এই পর্যায়ে যুক্ত হচ্ছেন হারারে থেকে। হাসিনুর, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথম দিন ক্রিকেটাররা গিয়েও এক ধরনের অসঙ্গতির মধ্যে পড়েছিল জিম্বাবুয়ে, তো আমি ব্যক্তিগতভাবে জানি আপনিও বেশ কিছু ঝামেলার মধ্যে পড়েছিলেন, কিন্তু সব ঝামেলা ছাপিয়ে এই মুহূর্তে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। গতকাল আপনি প্র্যাকটিসের আপডেটও জানাচ্ছিলেন। আজকে আমাকে প্রথমত একটা বিষয় বলবেন যে নতুন যে কোচ দুজন যুক্ত হয়েছেন, রাঙ্গানা হেরাত এবং অ্যাশওয়েল প্রিন্স, তাদের সঙ্গে রসায়ন কতটুকু জমেছে এখন পর্যন্ত ক্রিকেটারদের, কি অবজার্ভ করেছেন? রসায়নটা কিন্তু বেশ ভালোই জমেছে। বিশেষ করে রঙ্গনা হেরাতকে খুবই সাবলীল মনে হয়েছে। মনে হয়নি যে তিনি প্রথম অনুশীলনে নেমেছেন। যদিও এটা ফার্স্ট অনুশীলন, নিশ্চয়ই তিনি দলের সাথে যোগ দেওয়ার পর হোটেলে ক্রিকেটারদের সাথে তার ইন্টারাকশন হয়েছে এবং সেটার কিন্তু যে বেশ পজিটিভ একটা ইন্টারাকশন হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। বেশ সাবলীল ছিলেন। বিশেষ করে আজকে আমি একটু দৃষ্টি আনতে চাই, তিনি ফিল্ডিং করিয়েছেন, ক্যাচ প্র্যাকটিস করিয়েছেন, সেটা হয়েই থাকে, কিন্তু তার যেটা মূল কাজ আসলে স্পিনারদের নিয়ে, সেটিও কিন্তু তিনি করেছেন। তিনি আমাদের যে স্পিনার আছেন এখানে, তাইজুল, মেহেদী হাসান মিরাজ এবং নাইম হাসান, এই 3 জনকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন। আমি দেখেছি তাদের বোলিং ডিপেরও বেসিক কিছু জিনিস দেখাচ্ছিলেন, ডেলিভারির কিছু দেখাচ্ছিলেন। আমরা দর্শকদের এই রিপোর্টটা দেখানোর চেষ্টা করব বিস্তারিত। তবে জিম্বাবুয়ের আবহাওয়াটা কিন্তু এখন বেশ সুইটেবল। হ্যাঁ, আমরা স্পিনারদের কথা বলছিলাম সামি, যে রঙ্গনা হেরাত। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, আপনি যেটি জানতে চেয়েছেন আসলে, যে অ্যাশওয়েল প্রিন্সের কথা, তিনিও বেশ সাবলীল ছিলেন। তবে রঙ্গনা হেরাতকে যতটা মিশতে দেখেছি তিনি ততটা মেশেননি এখনো ক্রিকেটারদের সঙ্গে। তবে তিনি সাকিব আল হাসান সহ দলের অন্যান্য ব্যাটসম্যানদের নেটে বেশ ভালোভাবেই পরখ করেছেন, তাদেরকে ছোটখাটো টিপসও দিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে দুই কোচ বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। পরবর্তীতে নিশ্চয়ই আমরা দর্শকদের আরো বিস্তারিত জানাতে পারবো। হাসিনুর, কোনো বিশেষ প্র্যাকটিসের মধ্যে কোনো বিশেষ দিক মানে লক্ষ্য করেছেন কিনা, যে বিশেষ কোনো কৌশল বা কোনো অর্ডার চেঞ্জ, বা এবার টেস্টে হচ্ছে কি বিশেষ কোনো স্কিল নিয়ে তারা একটু অতিরিক্ত মনোযোগ দিচ্ছে, এমন কিছু? আজকে যদি অনুশীলনের পুরো দিনটা আমি বলি, আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের আকর্ষণের একটা কেন্দ্রে ছিলেন সাকিব আল হাসান। তিনি অনুশীলনে যোগ দিতে পারছেন কিনা, কারণ তিনি দলের একদিন পরে যুক্তরাষ্ট্র থেকে এসে পৌঁছেছেন। তার কোভিড টেস্ট করা হয়েছিল কালকে রাতেই, আমরা সেটিও দর্শকদের জানিয়েছি। তো তেনার অনুশীলনের আগেই তিনি নেগেটিভ সনদ পাওয়ায় কিন্তু তিনি যোগ দিয়েছেন এবং সেই সাথে সাদমান ইসলাম ভিসা জটিলতায় তিনিও একদিন পরে এসেছিলেন, কিন্তু তিনিও দলের সাথে অনুশীলনে যোগ দিতে পেরেছিলেন সময় মতোই। আরেকটা জিনিস আকর্ষণ, যদি দেখেন যে বাংলাদেশ দল কিন্তু সাম্প্রতিক ফিল্ডিং এ খুব বাজে পারফর্ম করছে। তো সেই দিকটা আসলে আমরা ওয়ার্ম আপের পরেই সচরাচর ব্যাটিং বোলিং দিয়ে অতীতে দেখেছি যে বাংলাদেশ শুরু করতো, বা এটাই হয়তো ক্রিকেট কালচারটা এরকমই হয় যে আগে ব্যাটিংটাকে প্রাধান্য দেওয়া হয়, এরপরে বোলাররা সুযোগ পান, বোলাররা বোলিং করে থাকেন ব্যাটিং সেশনে। কিন্তু আজকে ফিল্ডিং দিয়ে শুরু করা হয়েছে। এটা শুধু আজকেই নয়, বেশ কিছুদিন ধরেই, যেহেতু বাংলাদেশ দল এই ডিপার্টমেন্টটাতে দ্রুত ইমপ্রুভ করতে চায় এবং ইমপ্রুভ করা খুব একটা কঠিন নয়। এটা কোচিং স্টাফদের বলে থাকে যে ফিল্ডিং একটা সাইড যেটা দ্রুত ইমপ্রুভ করা যায়, এবং সেই কাজটাই করছেন লম্বা সময়। প্রায় আমি যদি মিনিট ধরে বলি, প্রায় আধা ঘন্টার মতো অনুশীলন সেশন হয়েছে, ইন্ডিভিজুয়ালি সেশন হয়েছে এবং দলগতভাবে সেশন হয়েছে। টেনিস বল দিয়ে কাউকে, যাদের একটু ক্যাচিং অনুশীলনের সমস্যা আছে, সবাইকেও টেনিস বল দিয়ে করা হয়েছে ইন্ডিভিজুয়ালি। তামিম ইকবালকে দেখেছি তিনি হেড কোচের সাথে অনেক সময় ক্যাচিং প্র্যাকটিস করেছেন। তাসকিন আহমেদ আপনারা জানেন তিনি হাতের ইনজুরিতে ভুগছেন, তার নন বোলিং আর্ম অর্থাৎ বাম হাতে আঙ্গুলের জয়েন্ট ফেটে গিয়েছিল। তেনাকেও একটু আলাদাভাবে ক্যাচিং প্র্যাকটিস করা হয়েছে সফট বল দিয়ে, টেনিস বল দিয়ে তিনি কেমন করছেন সেই বিষয়টি। তো সবকিছু মিলিয়ে বেশ ভালো সেশন ছিল। আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তবে টেম্পারেচার খুব কম, রাতে অনেক শীত হয়, 7 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, কিন্তু দিনের বেলা রোদ থাকে। বেশ বাতাস আছে, মনে হচ্ছে যে আমরা ওয়েলিংটন বা এরকম কোনো জায়গায় আছি। অর্থাৎ এই টেস্টে কিন্তু সামি পেস বোলাররাও খুবই এফেক্টিভ হবেন, এবং কেননা যেহেতু বাতাস আছে এবং এখানকার কন্ডিশনটা কিন্তু সুইমিং কন্ডিশনে মনে হচ্ছে ইউরোপের ওয়েদারের মতো অনেকটা। সবশেষ আমি যদি ভুল না করি 2013 সালে বাংলাদেশ হারারে স্পোর্টস গ্রাউন্ডে টেস্ট খেলেছিল, যেই ম্যাচে কিন্তু রবিউল ইসলাম সাতক্ষীরার পেসার তিনি কিন্তু খুব ভালো বোলিং করেছিলেন এবং তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন।
অর্থাৎ বোঝাই যায় যে এখানে পেস বোলারদের কিন্তু একটা ভালো ভূমিকা ওয়েল রাখতে হাসানুর হবে। পয়েন্ট টু বি নোটেড। আপনার সর্বশেষ বিষয়টাকে কোট করছি, পেসারদের ভালো সম্ভাবনা রয়েছে। আপনি আছেন হারারেতে, থাকবেন এবং শেষ আপডেটগুলো আপনার কাছ থেকে আমরা পাবো বিভিন্ন বুলেটিনে। অসংখ্য ধন্যবাদ স্পোর্টস লাইভে যুক্ত হওয়ার জন্য। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে পয়েন্টের নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। প্রত্যেক ম্যাচের জন্য বরাদ্দ থাকবে 12 পয়েন্ট। ভারত ইংল্যান্ডের টেস্ট দিয়ে শুরু হবে এবারের 2021 থেকে 2023 পর্ব, যেখানে সবচাইতে কম 12 টেস্ট খেলবে বাংলাদেশ আর সবচাইতে বেশি 22 টেস্ট খেলার সুযোগ পাবে ইংল্যান্ড। পরিবর্তন আসছে পয়েন্ট বন্টনে। প্রত্যেক ম্যাচে জয়ী দল পাবে 12 পয়েন্ট, যেখানে কোনো ম্যাচ ড্র হলে উভয় দল 4 পয়েন্ট করে পাবে, আর টাই হলে পাবে সমান 6 পয়েন্ট করে। স্লো ওভার রেটের জন্য থাকছে শাস্তির বিধান। এবারে ফুটবল। শেষ দিনেও বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন না হওয়ায় এখন ফ্রি এজেন্ট আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বার্সেলোনা আর মেসির সবশেষ চুক্তির মেয়াদ ছিল 30 জুন পর্যন্ত। এখন যে কোনো ক্লাবেই যেতে পারবেন LM10, তাকে নিয়ে গুনতে হবে না রেকর্ড পরিমাণ অর্থ। বর্তমানে কোপা আমেরিকায় খেলছেন মেসি, যেখানে গ্রুপ পর্বের ম্যাচে মেসি বার্সার ফুটবলার থাকলেও কোয়ার্টার ফাইনাল থেকে কোনো ক্লাবের ট্যাগ থাকছে না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারে। যদিও ক্লাব সমর্থকরা মনে করেন বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবেন লিও মেসি। খেলোয়াড়দের জার্সি নাম্বারের সাথে নাকি সমর্থকদের আবেগ ও ভালোবাসা থাকে, তাই আন্তর্জাতিক দলগুলো তাদের খেলোয়াড়দের বরাদ্দ করে দেন এক এক সংখ্যা। কিন্তু অদ্ভুত এক বিষয়, 5 বার বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলে নেই 24 নম্বরের কোনো জার্সি। কখনোই কোনো ব্রাজিল খেলোয়াড়কে কেন দেখা যায়নি 24 নম্বর জার্সিতে, তা দেখে আসবো। ভক্তদের কাছে প্রিয় খেলোয়াড়দের সবকিছু পছন্দের, প্রিয় সবকিছুর মাঝে আছে জার্সি ও জার্সির নম্বরও। সেই নম্বরটি আবার হয়ে যায় পছন্দের সংখ্যাও, ঠিক যেমন 10 নম্বরের জার্সি। এবারের কোপা আমেরিকায় অংশগ্রহণ করা 10 দলের আছে সব সংখ্যার জার্সি, তবে ব্রাজিলের নেই 24 সংখ্যাটির জার্সি। বিষয়টি নজরে আসে রিও ডি জেনিরোর এক বিচারকের। কৌতূহলের বশবর্তী হয়ে তিনি এই নিয়ে জানতে চান ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে, কিন্তু মেলেনি কোনো উত্তর। কলম্বিয়া দলে জন লুকুমি, চিলি দলে লাসিয়ানো আরিয়াগাদারা 24 নম্বর জার্সি পরে খেলেন, কিন্তু এই নম্বরের জার্সি কেন নেই ব্রাজিল দলে? এই নিয়ে অভিযোগ করে দেশটির সমকামীভুক্ত সম্প্রদায় রেইনবো সিটিজেন্সরা। জানা গেল 24 সংখ্যাটি ব্রাজিলে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত হরিণ চিহ্নের সাথে সম্পৃক্ত, যা কিনা আবার দেশটির সমকামীদের ধ্যান ধারণাও বহন করে। সে কারণেই এই নম্বরের জার্সি পরে মাঠে নামতে রাজি নন ব্রাজিল ফুটবলাররা। সমকামীদের সাথে ক্ষমতার অপব্যবহার ও বৈষম্য ব্রাজিলে বিদ্যমান অনেক দিন ধরে। 2018 সালেই 420 জনের বেশি সমকামীদের হত্যার অভিযোগও আছে দেশটির সরকারের বিরুদ্ধে। 24 নম্বর জার্সি না পরার নেপথ্যে সমকামীদের ধ্যান ধারণাকে আঘাত করার উদ্দেশ্য আছে কিনা সেটি এখন খতিয়ে দেখছে রিও ডি জেনিরোর সেই বিচারক। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। মেরামত করতে পাঠিয়ে কুরিয়ারে নিজের ভাঙা ব্যাট পেয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার সাইফুদ্দিন। সাকিবের কাছে উপহার পেয়েছিলেন এই ব্যাটটি। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন এই পেস অলরাউন্ডার। বল হাতে 26 উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। ব্যাট হাতেও পেয়েছেন রান। মোহামেডানে খেলা সাকিবের কাছ থেকে পেয়েছিলেন ব্যাটটি উপহার। প্রিয় সেই ব্যাটটি সারাতে ফেনী থেকে কুরিয়ারের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফুদ্দিন। সেই ব্যাট ফেরত পাওয়ার পর দেখেন ব্যাটের কাঁধের অংশ ভাঙা। এই নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ব্যাটের ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে আর T20 খেলতে যাবেন এই অলরাউন্ডার। এনিওয়েজ, আই ওয়াজ অবজার্ভিং যে আমাদের এই ব্যাটটা ঠিক আছে কিনা। না, এটা এখন পর্যন্ত ঠিক আছে। এনিওয়েজ, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। গুড বাই।